This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ভোট এগিয়ে আসছে, আর ভোট এগিয়ে আসার সাথে সাথে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে কারা কারা জিতবে সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে। মোটামুটি বাংলায় এই মুহূর্তে দুটি রাজনৈতিক দলের লড়াই এবং সরাসরি লড়াই, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বাকি যে সমস্ত দলগুলো আছে অর্থাৎ সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা হঠাৎ করে গজিয়ে ওঠা জনতা উন্নয়ন পার্টি, তাদেরকেও ধর্তব্যের মধ্যে রাখছে না। তাও কিছু কিছু আসন আছে যে সমস্ত জায়গায় ওই বাদ বাকি দলগুলো কংগ্রেস, সিপিএম, আইএসএফ বা জনতা উন্নয়ন পার্টিরা লড়াই দেওয়ার মতো জায়গায় আছে বা জেতার মতো জায়গায় আছে, অন্তত তাদের পক্ষে লোকে দাবি করা হচ্ছে। সেই সমস্ত আসনগুলো কি হতে পারে? এরকমই বেশ কয়েকটা আসন গোটা বাংলার মধ্যে রয়েছে। তার মধ্যে অন্যতম এই পশ্চিমবঙ্গের যাদবপুর। সেই যাদবপুরে কি হবে এই নিয়ে এখন মানুষের মনের মধ্যে অত্যন্ত গুরুতর প্রশ্ন মাঝে মধ্যেই দেখা দিচ্ছে। যাদবপুর বিধানসভা কেন্দ্র, সেই যাদবপুর বিধানসভা কেন্দ্র যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে সেই বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর প্রতীকে বারংবার জয়লাভ করেছেন এবং 2011 সালে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের জন্য ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া মনীশ গুপ্ত। 2011 সালের ভোটে ঠিক কি হয়েছিল সেটা একবার দেখছি। 2011 সালের ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্ত 53% ভোট পেয়েছিল, 1,03,972টি ভোট পেয়েছিল এবং সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য 44.76% ভোট পেয়েছিল এবং 87,000 ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে 16,684 ভোটে পরাজিত করেছিল। অর্থাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস মোটামুটি 1 লাখের কাছাকাছি ভোট পেয়েছিল। কোথা থেকে? যাদবপুর কেন্দ্র থেকে। 2011 গেল, এরপরের বিধানসভা নির্বাচন 2016। কিন্তু 2016তে এই যাদবপুর আবার তৃণমূলের কাছ থেকে সিপিএম এর কাছে ফেরত যায়। যদিও এবার তৃণমূলের সঙ্গে লড়াই হয়েছিল কংগ্রেস এবং সিপিএম জোটের। কংগ্রেস সিপিএম জোটের পক্ষ থেকে যাদবপুরে 2016 সালের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন কে? সুজন চক্রবর্তী। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনীশ গুপ্ত। এই 2016 সালের বিধানসভায় মনীশ গুপ্তকে সুজন চক্রবর্তী সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী সিপিএম এর প্রতীকে পরাজিত করেছিল। সেই বিধানসভা ভোটের ফলাফলটা দেখুন। এই ফলাফলগুলো দেখাচ্ছি তার কারণ এই ফলাফলের মধ্যেই লুকিয়ে আছে যাদবপুর বিধানসভায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে। একবার 2016 সালের ফলাফলটা দেখুন। 2016 সালে সিপিএম এর সুজন চক্রবর্তী 49.50% ভোট পেয়েছিল, অর্থাৎ 98,977টি ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্ত 84,000 ভোট পেয়েছিল, 41.15% ভোট পেয়েছিল এবং সুজন চক্রবর্তী 14,942 ভোট, অর্থাৎ প্রায় 15,000 কাছাকাছি ভোটে জয়লাভ করেছিল। অর্থাৎ 2011 সাল এবং 2016 সাল এই দুটো বিধানসভার যে স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান, সেগুলো যদি পাশাপাশি রাখেন তাহলে দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস 2011 সালে ওই 1 লাখের কাছাকাছি 1,05,000-এর মতো ভোট পেয়েছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে 87,000 ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস 53% ভোট পেয়েছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্য 44% ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সেখান থেকে প্রায় 16,000-17,000 ভোটে জয়লাভ করেছিল এবং 2016 সালে কংগ্রেস এবং সিপিএম জোটের প্রার্থী সুজন চক্রবর্তী ঠিক একই রকম ভাবে 50%-এর কাছাকাছি ভোট পেয়েছিল এবং 1 লাখের কাছাকাছি ভোট পেয়েছিল, প্রায় 99,000 ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী 84,000 ভোট পেয়েছিল এবং এখানে সুজন চক্রবর্তী প্রায় 15,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করেছিল। অর্থাৎ মোটামুটি 2011 সালে যে রেজাল্ট হয়েছিল 2016 সালে সেই রেজাল্ট পাল্টে গেছিল। এবার সরাসরি 2021 সাল। বাংলা জুড়ে প্রবল বিজেপি হাওয়া। কে জিতবে? বাংলায় ক্ষমতায় কি তৃণমূল থাকতে পারবে নাকি এবার তৃণমূল কংগ্রেসের পতন ঘটবে? গোটা বাংলায় যখন এই প্রশ্ন উঠছে তখন যাদবপুরের বুকেও ঠিক এই প্রশ্নই উঠেছিল। এবার কি তাহলে যাদবপুরে তৃণমূল কংগ্রেস আরো একবার পরাজিত হবে? যাদবপুর কি পুনরায় বামেরা নিজেদের হাতে রাখবে? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরে সিপিএম এর হাত থেকে আসন ছিনিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস যাদবপুর নিজেদের দখলে রাখে এবং সেই রেজাল্ট
অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিক থেকে। কারণ একবার পরিসংখ্যানটা আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবব্রত মজুমদার যাদবপুর থেকে জয়ী হয়, তিনি 45.57% ভোট পান, 98,100 ভোট পান। সিপিএম এর ডক্টর সুজন চক্রবর্তী 59,231টি অর্থাৎ 27.50% ভোট পান। বিজেপির রিঙ্কু নস্কর 53,139টি ভোট অর্থাৎ 24.67% ভোট পান। অর্থাৎ আমরা এই ট্যালি যদি দেখি, এই পরিসংখ্যান যদি দেখি, তাহলে দেখতে পাবো যে যাদবপুরে এই পরপর তিনটে নির্বাচন 2011, 2016 এবং 2021 যারা যারা জয়লাভ করেছিল তারা মোটামুটি 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস 2011-তে 1,05,000, সুজন চক্রবর্তী অর্থাৎ সিপিএম 2016-তে 98,000 এবং তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার 2021-এ 98,100 ভোট পায়। অর্থাৎ মোটামুটি যারা জয়লাভ করেছে যাদবপুর থেকে তারা 1 লক্ষের কাছাকাছি ভোট পায়। কিন্তু এই যাদবপুরে প্রবল বিজেপি হওয়ার মধ্যেও দ্বিতীয় স্থানে সিপিএম এর সুজন চক্রবর্তী ছিল। অর্থাৎ বিরোধী ভোট সিপিএম আর বিজেপির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল প্রায় সমান সমান ভাবে। সিপিএম 59,000 প্রায় 60,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, আর বিজেপি রিঙ্কু নস্কর 53,000। মোটামুটি ভাবে প্রায় দুটো দল, তৃণমূল বিরোধী দুটো দলের মধ্যে বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছিল। মোটামুটি এই চিত্র ছিল 2021 পর্যন্ত যাদবপুরে। এরপরে কি? এরপরেই 2024 লোকসভা নির্বাচন। 2019-এ এই যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিল এবং মিমি চক্রবর্তীকে নিয়ে যাদবপুরের মানুষরা খুব একটা সন্তুষ্ট ছিল না। মিমি চক্রবর্তীর পারফরমেন্স অত্যন্ত খারাপ ছিল। তারপরে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষকে এই যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করে এবং সায়নী ঘোষ বিপুল ভোটে জয়লাভ করে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়। সায়নী ঘোষ যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন যাদবপুরের বুকে সাংসদ হিসাবে। এলাকায় রাজনীতির পাশাপাশি এলাকা উন্নয়নের কাজ করছেন, সংসদে নিজের এলাকার হয়ে বাংলার হয়ে গলা ফাটাচ্ছেন। সেই সায়নী ঘোষ যখন 2024 লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন, তখন যাদবপুর বিধানসভা এলাকার ভোটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আগামী 2026 বিধানসভা ভোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? একবার পরিসংখ্যানটির দিকে যদি তাকানো যায় তাহলে আমরা দেখতে পাবো সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতীকে 81,897টি ভোট পেয়েছিলেন। বিজেপির অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন 64,048টি ভোট, আর সিপিএম এর সৃজন ভট্টাচার্য পেয়েছিলেন 59,987 ভোট। অর্থাৎ সায়নী প্রায় 82,000, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি 64,000 এবং সিপিএম এর সৃজন ভট্টাচার্য প্রায় 60,000 ভোট পেয়েছিলেন। এই পরিসংখ্যান মোটামুটি আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন যে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি তার থেকে প্রায় 17-18 হাজারের কাছাকাছি ভোটের লিড পেয়েছিল। কিন্তু এই পরিসংখ্যান কেন গুরুত্বপূর্ণ? অতীতের যে বিধানসভা ভোটগুলোর পরিসংখ্যান আপনারা দেখলেন, সেখানে দেখতে পেলেন যে 2011 হোক কি 16 কি 2021 যারা যারা বিধানসভায় এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছে তারা মোটামুটি ভাবে 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে। কেউ 1,05,000, কেউ 98,000, কেউ 99,000, কিন্তু 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়ে যাদবপুর বিধানসভা থেকে যে সমস্ত প্রার্থী জয়ী হয়েছেন তারা ওই 1 লক্ষের কাছাকাছি মার্জিন পেয়েছেন। আর 2024 লোকসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখতে পেলাম যে সায়নী ঘোষ যখন তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে অবতীর্ণ হন, তখন তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট কিন্তু প্রায় 16,000 কমেছে। 98,000 ভোট ছিল 2021-এ, সেখান থেকে কমে 82,000-এ নেমে এসছে। কিন্তু এই যে প্রায় 16,000 ভোট কমলো, সেই 16,000 ভোট কিন্তু একদম 50-50, 50-50 করে সিপিএম আর বিজেপির মধ্যে ভাগ হয়ে গিয়েছে। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট কিন্তু এক জায়গায় কনসলিডেটেড হচ্ছে না, একই বিরোধী দলের কাছে যাচ্ছে না, সিপিএম এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যাদবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস যদি নিজেদের ভোট পার্সেন্ট কমেও যায় 2026 বিধানসভা ভোটে, যদি তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 2021-এ যায় 1 লাখের কাছাকাছি ছিল, 2024-এ 82,000 ভোট পেয়েছে এবং এসআইআর পরবর্তী সময় যদি তৃণমূল কংগ্রেসের ভোট ধরে নিলাম কমেও যায়, সে ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের বিরোধী যেই ভোট আছে সেই ভোট সিপিএম এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে যাবে। আর আরো ইম্পর্টেন্ট, এই যাদবপুর বিধানসভায় সিপিএম নামজাদা উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে, হেভিওয়েট প্রার্থী। সুতরাং সিপিএম যাদবপুরকে পাখির চোখ করেছে। যেহেতু যাদবপুরে সিপিএম এর একটা মোটামুটি 25-26% ভোট
এখনো পর্যন্ত শূন্য হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নিজেদের পকেটে রাখতে পেরেছে। তাই এই যাদবপুর বিধানসভা কেন্দ্রকে সিপিএম পাখির চোখ করেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে রেখে যাদবপুরকে দখল করার, পুনর্দখল করার সিপিএম একটা আপ্রাণ চেষ্টা করবে। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন পথসভা করছেন, মিটিং করছেন, তখন এলাকার মানুষজনদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন বাংলার বেকার যুবকদের চাকরিগুলো কেস করে আটকে রাখছেন, এরকম প্রশ্ন চিহ্নের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পড়তে হচ্ছে। তা সত্ত্বেও এ কথা বলা যায় যে যদি সিপিএম যাদবপুর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যে সত্যিকারের কাজ করে, সেক্ষেত্রে সিপিএম এর ভোট নিচু তলায় যদি বিজেপিতে ট্রান্সফার না হয়, তাহলে যাদবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু এখন থেকেই বলে রাখা যায় জয়লাভ করছে নিশ্চিতভাবে। কিন্তু সেই জয়লাভের পথে একটি কাটা হতে পারে। তার কারণ শুভেন্দু অধিকারী এক জায়গায় বলেছিলেন, একাধিকবার বলেছিলেন যে সমস্ত জায়গায় বিজেপি জিততে পারবে না, সেখানে যাতে তৃণমূল কংগ্রেস না যেতে, তার জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করব। এবার যাদবপুর বিধানসভায় দেখা গেল বিজেপি নিজেদের ভোট সিপিএম এ ট্রান্সফার করে দিল, যেই ভোট সিপিএম থেকে এককালে বিজেপিতে এসেছিল। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট চিন্তার কারণ। তার কারণ মোটামুটি যাদবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 44, 45, 46% কাছাকাছি ভোট সিকিউর। কিন্তু নিচু তলায় বিজেপি যদি নিজেদের যা ভোট, সেই ভোটের 50% ভোটও যদি সিপিএম কে ট্রান্সফার করে, সেক্ষেত্রে যাদবপুর বিধানসভা কিন্তু সিপিএম অল্প মার্জিনে হলেও জয়লাভ করে নেওয়ার জায়গায় রয়েছে। সুতরাং যাদবপুর যেমন একদিকে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিন্ত করছে, যেহেতু বিরোধী ভোট সরাসরি দুটো দলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, অপরদিকে আরেকটি কারণ তৃণমূল কংগ্রেসের জন্য দুশ্চিন্তার, সেই কারণ যেটা বললাম নিচু তলায় বিজেপি যদি এখানে, যেহেতু সিপিএম এর হেভিওয়েট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং আমরা সবাই জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপির বিভিন্ন উকিলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছেন বিভিন্ন আদালতে, তাই সেই লড়াইয়ের প্রতিদান দেওয়ার জন্য বিজেপি যদি নিজেদের ভোট সিপিএম কে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ট্রান্সফার করে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই যাদবপুর বিধানসভায় একদম কড়া লড়াইয়ের সম্মুখীন হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যাদবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কি আদৌ কঠিন লড়াইয়ের সম্মুখীন হবে, নাকি এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস আরো একবার খুব সহজেই জয়লাভ করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।